বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাথে আছে আমি ফিরোজ, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, দশম অধ্যায়, যে অধ্যায়টি তোমাদের পাঠ্য বইয়ে দেখতে যে অধ্যায়টি তোমাদের পাঠ্য বইয়ে এসো বলকে জানি শিরোনামে আছে, সেই অধ্যায় থেকে তিনটি গুরুত্বপূর্ণ টপিক বল, জড়তা এবং নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের এই যে বিষয়গুলা বল, তারপর কি জড়তা, তারপর কি আছে নিউটনের দ্বিতীয় সূত্র, এই বিষয়গুলা একদম তোমার কাছে সহজ হয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। তোমাদেরকে অত্যন্ত সহজ ওয়ে অবলম্বন করার মাধ্যমে তোমাদের বিষয়গুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি বল সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে লেখা আছে বল। একটু চিন্তা করো, আসলে বিজ্ঞানটা হচ্ছে একটা চিন্তার বিষয়, ভাবার বিষয়, মুখস্থের কিছু না। যদি তোমরা একটু চিন্তা করো, দেখো বলটা আসলে কি, একটু ভাবো তো। দেখো বল কিভাবে কাজ করে, বলের মাধ্যমে আমরা কি করি, তাহলে তুমি একটু চিন্তা করলে বুঝতে পারবে যে বলটা কিভাবে তোমার কাজ করে। আমরা জানি কোনো একটা বস্তুকে যদি একটা জায়গা থেকে অন্য জায়গায় কি করতে চাই, সরাতে চাই, তখন কি করতে হবে? আমার বল প্রয়োগ করতে হয়। যখন কি করি, আমরা সাইকেল চালাই, তখন কি করতে হয়? বল প্রয়োগ করতে হয়। ধরো তোমার ফ্রেন্ড সাইকেল চালিয়ে আসতেছে, তুমি হঠাৎ করে সামনে কি করলা, তুই হাত চেপে দাঁড়াইলা। এখন সে কি করবে, সাইকেল তুমি আটকায় ধরলা, সে সাইকেল কি করবে, থামাতে বাধ্য। সাইকেল কি করলা, থামিয়ে দিলা। আরেকটা তোমার কি আছে, একটা ধরো একটা স্থির অটো রিক্সা বলো, একটা সাইকেল বলো দাঁড়িয়ে আছে, তুমি পেছন দিয়ে ধাক্কা দিলা, সেটা কি হয়ে যাবে, গতিশীল। আচ্ছা, আর একটা স্থির বস্তু এখানে বসে আছে, সে কিছুই করতেছে না, তুমি কি করলা, হঠাৎ করে তার উপর বল প্রয়োগ করে তার এখান থেকে কি করলা, সরাই দিলা। তার মানে কি বুঝলা, বল তিনটা কাজ করতে পারে। কি করতে পারে, স্থির বস্তুকে কি করতে পারে, গতিশীল। আর গতিশীল বস্তুকে কি করতে পারে, স্থির। আর গতির দিক কি করতে পারে, পরিবর্তন। এই তিনটা কাজ একটি বলে করতে পারে। এই যদি এই কাজগুলা কোনো কিছু দ্বারা সম্ভব হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, বল। তাহলে বলের সংজ্ঞা আমরা কিভাবে বলতে পারি, বলের সংজ্ঞা কিভাবে বলা যায়, যে বল কি করে, বল একটি বাহ্যিক কারণ। বাহ্যিক মানে কি, বাহির, কারণ মানে হচ্ছে কাজ। যে বল একটি বাহিরের কাজ, অবশ্যই একটি বাহিরের কাজ, বাহির থেকে আমরা কি করি, প্রয়োগ করি। তাহলে আমরা সংজ্ঞা ভেবে লিখবো, বল একটি বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে কি করে, গতিশীল করে, গতিশীল বস্তুকে স্থির করে বা গতির দিক পরিবর্তন করে, তাকে বল বলে। আমার এই সংজ্ঞাটা তোমরা লিখে নাও। আমি আবার বলছি, বল একটি বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে কি করে, গতিশীল করে, এবং গতিশীল বস্তুকে স্থির করে এবং গতির দিক কি করে, পরিবর্তন করে, তাকে বল বলে। তাহলে আমরা বল সম্পর্কে ধারণা লাভ করতে পারলাম। এখন আমরা আলোচনা করব জড়তা নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, জড়তা দেখো, জড়তা বিষয়টা আসলে কি, আমরা একটু চিন্তা করি, একটু ভাবি, জড়তা আসলে কি। জড়তা দেখো, আমাদের ঘরে কাঁথা কম্বল, অনেক কিছু আমাদের আসবাবপত্র, যাবতীয় জিনিস কি করতে পারে, থাকতে পারে। তো ওই জিনিসগুলা এরা জড়বস্তু। এদের উপর যদি আমরা কি করি, বল প্রয়োগ না করি, এরা সারা জীবন কি করবে, সেভাবে থাকবে। এদেরকে যদি আমরা কি করি, বল প্রয়োগ না করি, যদি এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় না নিই, তারা সারা জীবন কি করবে, সেভাবে থাকবে। ধরো আমি যে রুমে ক্লাস নিচ্ছি, সে রুমে অনেকগুলো বেঞ্চ আছে। যদি এই বেঞ্চ গুলো আমি ধরো আজ থেকে 15 দিন বা 20 দিন পর এই ক্লাসে আর আসবো না, কি করব, আমি রুমের মধ্যে তালা লাগিয়ে বাড়িতে চলে গেলাম, আর কখনো এখানে আসলাম না। 15-20 দিন পর আসলাম, আসার পরে আমি কি দেখবো, চেয়ার বেঞ্চ যে জায়গায় ছিল সেই জায়গায় কি আছে, স্থির আছে। কারণ কি, তার উপর কোনো বল প্রয়োগ করা হয় নাই, তাকে সরানো হয় নাই, বিদায় সেখানে আছে। এরকম ভাবে হাজারো উদাহরণ তোমাদের মাঝে আমি দিতে পারবো জড়তা নিয়ে। এই জড়তা সংখ্যা দিতে চাই, তাহলে এভাবে বলবো, কোন একটি বস্তু যেভাবে আছে সারা জীবন, সেভাবে টাকা বা ইচ্ছা প্রবণতাই হলো জড়তা। কোনো একটা, আবার বলতেছি, একটু লক্ষ্য করো, মনে রাখবা, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে কোনো একটি বস্তু যেভাবে আছে সারা জীবন, সেভাবে থাকার ইচ্ছা বা প্রবণতাই হচ্ছে জড়তা। তোমরা লিখে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, এই জড়তাকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে গতি জড়তা, আর একটি হচ্ছে স্থিতি
জড়তা। তো গতিশীল বস্তুর যে জড়তা তাকে বলা হয় গতি জড়তা, আর স্থির বস্তুর যে জড়তা তাকে বলা হয় কি স্থিতি জড়তা। আমি দু একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা একদম ক্লিয়ার করে দেবো। ধরো তুমি কি করলা, বাস, একটা বাসে কি করলা, ধরো বাসে উঠলা, ওঠার পর তুমি কোথায় যাবা, ধরো ময়মনসিংহ যাবা। এখন কি করবা, বাসে উঠলা, ওঠার পরে বাস ড্রাইভার সুন্দর করে বাস চালাচ্ছে, কোনো সমস্যা নেই, তোমার ভালোই লাগতেছে। হঠাৎ করে বাসের সামনে কি করলো, একটা কুকুর, মানে হঠাৎ করে কি করলো, বাসের সামনে একটা কুকুর পড়ে গেল, ড্রাইভার কি করবে, তারপর অবশ্যই ব্রেক ধরবে। ব্রেক ধরলো, ব্রেক কষলো, ব্রেক কষার পরে কি ঘটনাটা করতে পারে, ব্রেক কষার পরে তুমি ছিলা কিন্তু কি গাড়ির মধ্যে বসেছিল একদম, গাছ গাড়ি যেভাবে চলতেছিল তুমি সেম অবস্থায় ছিলা। হঠাৎ করে যখন সে কি করলো, ব্রেক কষলো, ব্রেক কষার সাথে সাথে তোমার বডি কি করলো, সামনের দিকে ঝুঁকে পড়লো। এই ঝুঁকে পড়ে আসলে কারণটা কি, এটা কারণটা কি, তোমার বাস যেভাবে গতিশীল ছিল তোমার বডিটাও সেভাবে কি ছিল, বাসের সাথে গতিশীল ছিল। হঠাৎ করে যখন এরকম ঘটনা ঘটলো, ব্রেক কষলো, সেই বলটা তোমার উপর কি করছে, ক্রিয়া করছে, যার ফলে তুমি কি করছো, আগের অবস্থায় নাই, তুমি সামনে দিকে কি করছো, ঝুঁকে পড়ছো। তো এই যে তুমি আগের অবস্থায় ছিলা, এটা এই যদি বল প্রয়োগ না করতো সারা জীবন সে তুমি কি করতে, এইভাবে থাকতা। এটা হচ্ছে একটি গতিজড়তার উদাহরণ। আর আমি যদি একটা স্থিতিজড়তার উদাহরণ দিই, তাহলে কি দিতে পারে, ধরো আমার এখন তো শীতকাল না, আমরা কাঁথা, কম্বল এগুলো তো ইউজ করি না, ইউজ করি। যদি এগুলা দীর্ঘদিন যাবত আমাদের ঘরের মধ্যে থাকে, তাহলে কি হয়, এদের মতো অনেক ময়লা আবর্জনা বাসা বাঁধে, তাই তো। এখন যদি আমরা কি করি, এই কাঁথা কম্বল গুলো রোদে দেই, রোদে দেওয়ার পর দেখবা কি, আমরা যদি ব্যাট দিয়ে আঘাত করি, এগুলা থেকে অনেক ধুলাবালি কি হয়ে আসে, বের হয়ে আসে। ধুলাবালি অনেক কি হয়, বের হয়। যদি এই ধুলাবালি গুলা সারা জীবন সে কি করতো, এভাবেই বসবাস করতো, এই ল্যাব এবং কাঁথা এবং কম্বলের ভিতর কি করতো, বসবাস করতো, যদি আমি তাকে ব্যাট দিয়ে আঘাত না করতাম। ব্যাট দিয়ে আঘাত করা মানে হচ্ছে তার কি করা, বল প্রয়োগ করা। তো এই বল প্রয়োগ না করলে সারা জীবন সে কি করতো, এভাবে থাকতো। এটি হচ্ছে একটি স্থিতি জড়তা উদাহরণ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি তৃতীয় টপিক, নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। একটু এখন একটু ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করো, আমি তোমাদেরকে একদম সিম্পল ওয়েতে শিখিয়ে দেব। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, কি আছে নিউটনের দ্বিতীয় সূত্র। আমি প্রথমে নিউটনের দ্বিতীয় সূত্রটি লিখব। দেখো আমি এখানে লিখতেছি, একটু লক্ষ্য করো। নিউটনের দ্বিতীয় সূত্র, বাহ্যিক কোনো বস্তুর ভর বেগের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের কি সমানুপাতিক। কি লিখেছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগ সেদিকে পরিবর্তন হয়। একটু লক্ষ্য করো, বোর্ডের দিকে তাকাও, দেখো আমি কি লিখেছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগ সেদিকেই পরিবর্তন হয়। এটি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আজকে আমি তোমাদেরকে এটি বুঝিয়ে দেব। দেখো প্রথমে এখানে লিখে আছে ভর বেগ। আসলে এই নিউটনের দ্বিতীয় সূত্র বোঝার আগে আমাদের ভর বেগ কি সে সম্পর্কে একটু জানতে হবে। তো ভর বেগ আসলে কি, এখানে কি লেখা আছে দেখো তো, ভর আর কি লেখা আছে, বেগ। তাহলে আমরা কি বলতে পারি, যেখানে আছে ভর আর যেখানে আছে বেগ সেটাই হচ্ছে ভর বেগ, তাই তো। একদম সিম্পল, মনে রাখবা, যেখানে আছে বেগ যেখানে আছে ভর সেটাই হচ্ছে কি ভর বেগ। তাহলে ভর এবং বেগের আমরা বলতে পারি, ভর এবং বেগের যে গুণফল তাকে বলা হয় ভরবেগ।
তাহলে কি ভর এবং বেগের গুণফলকে কি বলে? ভরবেগ বলে। ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। তো ভরবেগটা হচ্ছে কি? এম বি। এম বি, এম মানে হচ্ছে কি? এম মানে হচ্ছে ভর, আর বি মানে হচ্ছে কি? বেগ। দেখো দুটো কি আকারে আছে? গুণাকারে আছে। তাহলে আমরা বলতে পারি ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ। তাহলে পি ইকুয়াল কত? এম বি। ঠিক আছে, ভরবেগটা হচ্ছে কি? ভর এবং বেগের গুণফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে দ্বিতীয় সূত্র বুঝিয়ে দেবো একদম সহজ ওয়েতে। দেখো আমি এখানে একটা বস্তু নিলাম, ধরো এই বস্তুটা এখান থেকে সে কি করলো? হাঁটা শুরু করলো। হাঁটতে 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 সে কি করলো? এখানে পৌঁছালো। এটা কি করলো? এই বস্তুটা একটা বড় আছে না? বড়টা হচ্ছে কত? এম। সেম বস্তু তো এম, দুটো হচ্ছে এম। বাট এই বস্তু হেঁটে হেঁটে এখানে গেল, বড়টা কোনো পরিবর্তন ঘটবে না। এখানেও তার ছিল এম, এখানেও ছিল কি? হবে কি? এম। কারণ কি? একই বস্তু, যার ফলে তার বরে কখনো পরিবর্তন ঘটবে না। এখন কথা হচ্ছে, যখন সে এখানে ছিল তার ব্যাগ ছিল একরকম, যখন সেখানে গেল তার ব্যাগ হয়ে গেল ভিন্ন রকম। সিম্পল। কারণ কি? সে প্রথম ছিল সেখানে, এখানে ছিল, এখানে যখন ছিল তখন স্থির ছিল, তখন আস্তে আস্তে সে হাঁটতে 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 সেখানে পৌঁছালো, তখন তার বেগ এক হবে না, এটাই স্বাভাবিক। কারণ এখানে যখন স্থির ছিল তখন ছিল তার আদি বেগ, যখন সে এখান থেকে হাঁটতে 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 এখানে গেল তখন হয়ে গেল কি? শেষ বেগ। তাহলে আমরা বলবো প্রথম যখন আদি বেগ আছে তাহলে আদি বেগটা প্রকাশ করে কি দ্বারা? ইউ দ্বারা। আর শেষ বেগটা প্রকাশ করে কি দ্বারা? বি দ্বারা। তাহলে প্রথম যে ব্যাগটা ছিল এটা বলবো কি আমরা? ইউ, মানে আদি বেগ। আর শেষে যে ব্যাগটি হচ্ছে সেটিকে বলবো আমরা কি? বি, মানে শেষ বেগ। দেখো এখানে কি আছে? এম আর আছে ইউ। ইউ হচ্ছে বেগ আর এম হচ্ছে ভর। তাহলে ভর বেগ যেহেতু এটা আদি বেগ, তাহলে আমরা এটাকে বলবো কি? আদি ভরবেগ। কি বলবো? আদি ভরবেগ। মনে রেখো। আর এটাকে আমরা কি বলবো? এম। এম হচ্ছে ভর, আর এখানে কি হচ্ছে? বি। বি মানে কি? শেষ বেগ। তাহলে যেহেতু এখানে শেষ বেগ, তাহলে এটাকে বলবো কি? শেষ ভর বেগ। আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে কি লেখা আছে? ভর বেগের পরিবর্তন। মনে রেখো, ভর বেগের পরিবর্তন। পরিবর্তন কথার মানে কি? এটা মনে রাখবা, পরিবর্তনটা হচ্ছে সবসময় মনে রাখবা শেষ কোনো কিছু থেকে আগের কোনো কিছু বাদ দেওয়াটাই হচ্ছে কি? পরিবর্তন। তাহলে আমাদের শেষ কি আছে? শেষ বেগ। আগের কি আছে? আদি বেগ। তাহলে আমরা কি করব? শেষ বেগ থেকে, শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বাদ দিলে আমাদের থাকবে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে? তাহলে আমরা কি করব? ভরবেগের পরিবর্তন কিভাবে লিখবো? লিখবো ভরবেগের পরিবর্তনটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন, পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তনটা কত? শেষ ভরবেগ, শেষ বেগ মানে কি? এম বি মাইনাস কত? এম ইউ। ভরবেগের পরিবর্তন লিখলাম। তারপর কি আছে? ভরবেগের পরিবর্তনের হার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শতকরার অঙ্ক ক্লাস ফাইভে বেসিক্যালি করেছি। শতকরার অঙ্ক ক্লাস 6 7 কিছুটা ছিল আর কি। তখন আমরা কি করতাম? শতকরা যদি বলতো হার, হার বললে আমরা কি করতাম? 100 দ্বারা ভাগ করতাম, তাই না? এখন আমরা করবো কি? পদার্থ বিজ্ঞান। পদার্থ যেহেতু সাধারণ বিজ্ঞান, সেটি একটি পদার্থ বিজ্ঞানের অংশ এই অধ্যায়টি। আমরা পদার্থ বিজ্ঞানে যদি ভর আসে, সরি হার আসে, তাহলে কি করব? হার থাকলে আমরা কি করব? যে মান থাকবে ওই মানটাকে আমরা সময় দ্বারা কি করব? ভাগ করব। ঠিক আছে? কি দ্বারা ভাগ করব? সময় দ্বারা। পদার্থ বিজ্ঞানে হার বললে সময় দ্বারা ভাগ, আর ম্যাথের মধ্যে যদি হার বলে তাহলে 100 দ্বারা ভাগ। ঠিক আছে? মনে রেখো। এখন আমরা বলবো কি? ভরবেগের পরিবর্তনের হার। হার মানে কি? এম বি মাইনাস এম ইউ বাই টি। সময় দ্বারা ভাগ করছি আমরা। টি মানে কি? টি মানে টাইম। টাইম হচ্ছে সময়, এই জন্য আমরা টি দ্বারা কি করেছি? ভাগ করেছি। এখান থেকে একটা জিনিস কমন নেওয়া যায়। এখানে দেখো আছে কত? এম। উপরে কত আছে? এম। এম এম দুই জায়গার মধ্যে কি আছে? এম আছে। তাহলে আমরা এম কমন নিব। এম কমন নেওয়ার পর কি থাকে? বি থাকে আর ইউ থাকে, বাই থাকে কত? টি। এইরকম একটা সূত্র আমাদের আছে, সেটা মনে রাখবে। সেটি হচ্ছে, তোমরা এটুকু একটু তুলে নাও। আমি তোমাদের একটু যেহেতু একটু বোর্ডের মধ্যে একটু জায়গা কম আর কি, এই জন্য একটু তুলে নাও। আমি ফর নেক্সট স্টেপে যাব। দেখো খাতায় তুলে নাও। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো। এখন কমনের পর এখানে দেখা একটা সূত্র আছে, এটা মনে রাখবা। এ ইকুয়াল হচ্ছে কি? বি মাইনাস ইউ বাই টি। এটা একটা ত্বরণের সূত্র।
শেষ বেগ থেকে আদি বেগ বাদ দেওয়ার পর সময় দ্বারা ভাগ করলে আমরা কার মান পাই, এর মান পাই। তো এ হচ্ছে কত, ভি মাইনাস ইউ বাই টি। আমরা ওখানে কত পেয়েছিলাম, ওখানে পেয়েছিলাম কত পেয়েছিলাম, এম ভি মাইনাস ইউ বাই কত টি, এটা পেয়েছিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, ভি মাইনাস ইউ বাই টি সমান কত, এ। আমরা লিখতে পারি কি, এ। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, এম এ। ঠিক আছে, তারপর কি লেখা আছে দেখো, ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে ভরবেগের পরিবর্তন হারটা আমি পেলাম, এই হারটা কার সমানুপাতিক, এই যে বস্তুর উপর যদি আমরা যে বলটা প্রয়োগ করি ওই বলের সমানুপাতিক। এই বলের প্রকাশ করা হয় এফ দ্বারা, মনে রাখবা বল কত, বল হচ্ছে এফ। তাহলে এই বস্তুর ভরবেগের যে পরিবর্তনটা কার সমানুপাতিক, এই বলের সমানুপাতিক। তাহলে আমরা কিভাবে লিখবো, এফ প্রপোর্শনাল এম এ। ঠিক আছে, আমরা পদার্থ বিজ্ঞানে এই প্রপোর্শনাল চিহ্ন রাখতে পারবো না, দিতে হবে সমান। যার ফলে আমরা কি করব, সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার ফলে আমাদের একটা কি দিতে হবে, ধ্রুবক দিতে হবে। এই ধ্রুবকটা হচ্ছে কে, কে দিব। তাহলে কত হলো, এম এ। এখন আমরা যখন সূত্র লিখবো তখন এই কে লেখার দরকার নাই, তখন আমরা কি লিখবো, ডাইরেক্ট এফ ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আশা করি তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে একদম সিম্পল ওয়েতে নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছো। সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমার ক্লাসটি তোমাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি তোমরা কি করবে, সাবস্ক্রাইব করবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ভিডিওটি কি করবে, শেয়ার করবে এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও করা মাত্রই তোমাদের ফোনে আমার ভিডিও নোটিফিকেশন চলে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, আজ এ পর্যন্তই।